আমার মৃত্যুর কারণ তোকে খুঁজে বের করতেই হবে সায়ন। খুঁজতেই হবে, খুঁজতেই হবে। এই রহস্যের সমাধান করতেই হবে রাজুদা। ছায়াটা ক্রমে ক্রমে একটা নারী মূর্তির আকার নিল। ছত্র মামার নেই রে বাবু। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে দেখলো মাটির কাছে দুটো জল জলে চোখ একদৃষ্টে তাকিয়ে আছে ওদের দিকে। আতঙ্কে হাড় হিম হয়ে গেল ওদের। হঠাৎ করে একদিন বিকেল বেলা খুব চিৎকার করতে লাগলো। ওই মাঠে লাশ পুঁতে দিয়ে গেছে। ঠিক সেই সময়ে ওই বাগান জমির আকাশ বাতাস জুড়ে একটা ডানা ঝাপটানির আওয়াজে চমকে উঠল দুজনে। এই রহস্যের কিনারা আমাদের করতেই হবে। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেল নিয়ে এলো পুজো বার্ষিকী 2025। সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতার সঙ্গে বাংলা ও বাঙালি পাঠকের যোগাযোগ আত্মিক। পুজো মানেই নতুন জামা, জুতো, শাড়ির সঙ্গেই বাঙালির চাই নতুন গল্প, নতুন গান। আর তাই কোনো অডিও স্টোরি প্ল্যাটফর্মের তরফে এই প্রথম আমরা নিয়ে এলাম পুজো বার্ষিকী। আজ এই বিশেষ সিরিজের প্রথম গল্প অন্তরা চট্টোপাধ্যায়ের লেখা মৃত্যুদূতী। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি মূলত সত্য ঘটনা নির্ভর গল্প শুনতেই অভ্যস্ত, কিন্তু এই গল্পে সত্য ঘটনাকে আমরা পুজোর ছুটি দিয়েছি। লেখিকা অন্তরা চট্টোপাধ্যায়ের জন্ম বহরমপুরে, শিক্ষা কলকাতার বেথুন কলেজ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অন্তরা মূলত একজন নাট্যকার। তাঁর নাট্যরূপে খালেদ হোসেনির বিশ্বখ্যাত উপন্যাস দ্য কাইট রানার ও সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে ভূত ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। ইদানিং নাটকের সঙ্গে গল্প লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। অন্তরার লেখা গল্প তুষার মানব এবং অগ্নিবলয় আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় ও সানন্দায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে আমাদের পুজোবার্ষিকীর প্রথম গল্প, মৃত্যুদূতী। পরীক্ষার খাতাটা জমা দিয়ে হল থেকে প্রায় উঠতে উঠতে বেরিয়ে এলো সায়ন। যাক বাবা, একটা পার্ট তো চুকলো। এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলে তার পার্ট 1 পর্ব শেষ। তার এখনো দিন 10 দেরি আছে। আপাতত কিছুদিনও লম্বা ঘুম দেবে, যা রাত জাগা গেছে কদিন। অন্যদিন কলেজ থেকে ফেরার সময় বাড়ির গেট থেকেই কিছু না কিছু লোভনীয় খাবারের সুগন্ধ সায়নের নাকে এসে আরামের সুরসুরি দেয়। মা প্রতিদিন সন্ধ্যায় সায়নের জন্য একটা না একটা মনের মতো জলখাবার করে রাখে। কোনোদিন লুচি বেগুন ভাজা, কোনোদিন পরোটা আলুর দম, তো কোনোদিন চিজ স্যান্ডউইচ আর চিকেন স্যুপ। কোনো মতে কাঁধের ব্যাগটা নামিয়েই সে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে উঁকি দেয় মা তার জন্য কি খাবার তৈরি করেছে তা দেখতে। আজ তার নজরে এলো রান্নাঘর ফাঁকা। মায়ের শোয়ার ঘরে ঢুকে দেখলো মা খাটে চুপ করে বসে আছে, মুখ থমথমে, পরিপাটি করে আঁচড়ানো চুল এলোমেলো, চোখ ফুলে লাল হয়ে আছে। ও বাবুন, এসে গেছিস? হায় বাবা, বলছে কি আজ একটু মুড়ি দিয়ে চানাচুর মেখে দি, খেয়ে নে শোনা। তুই হাত পা ধুয়ে বস, আমি নিয়ে আসছি। কি হয়েছে মা, তুমি কাঁদছিলে? আর বলিস না বাবুন, যোগগ্রাম থেকে সকালে ফোন এসেছে। তোর ছত্র মামা আজ ভোর রাতে। হ্যাঁ, কি হয়েছে ছত্র মামার? ছত্র মামার নেই রে বাবুন। সে কি, কিভাবে? বাড়ির বাগান জমির পাশের পুকুরে ডুবে। অথচ অত সাঁতার জানতো বল? মাথা ডুবিয়ে চান না করলে ওর ভালো করে ঘুমই হতো না। ভোর রাতে পুকুরের জলে লাশ ভেসে উঠতে সবার নজর পড়েছে।
বাবুন, আমি বলি কি, কাল আমি আর তোর বাবা একবার জৌগ্রামে ঘুরে আসি। সেই 2 বছর আগে ও বাড়ি গিয়েছিলাম, তারপর এর মধ্যে তো কোনো যাতায়াতই নেই। কটা দিন একটু একা থাকতে পারবি না বাবা? খাবার না হয় মিতালির হোম ডেলিভারিতে বলে দেবো, আর যদি বলিস তারা দিকেও রাতে শুতে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, যাও না তোমরা, আমার কাউকে লাগবে না। আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে গেলে আমিও যাব জৌগ্রামে। তাই যাস, আমরা বরং একবার ঘুরে আসি। যা যা, তুই ঘরে গিয়ে বস, তোর মুড়ি মাখাটা নিয়ে আসি। ঘরে এসে মনটা খুব খারাপ হয়ে গেল সায়নের। ছত্রমামার কথা ভেবে চোখ ফেটে জল এলো তার। ছত্রমামা মায়ের এক দুঃসম্পর্কের আশ্রিত দাদা। বর্ধমানে একটা মাধ্যমিক স্কুলে ইতিহাসের শিক্ষক ছিলেন। রিটায়ারমেন্টের পর জৌগ্রামে তাদের দেশের বাড়িতেই পাকাপাকিভাবে এসে থাকতে শুরু করেছিলেন। পেশায় সাধারণ শিক্ষক হলেও পড়াশোনার চর্চা করতেন খুব, কিছুটা সেকেলে মানুষ। এই যুগেও সায়নকে ওর বাবা মাকে পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটারে চিঠি লিখতেন। সেসব সায়ন সব যত্ন করে রেখে দিয়েছে। ওর বন্ধুরা সেগুলো দেখে কত অবাক হয়েছে। জৌগ্রামে সায়নদের বিশাল জমি বাড়ি সম্পত্তি। প্রায় 30 বিঘে জমিতে ধান, তিল, আলু চাষ হয়। ছত্রমামা চাষবাসের কাজও দেখতেন। জৌগ্রামে সায়নদের সিংহবাড়ির খুব নামডাক। ওই তল্লাটে অত বড় বাড়ি, জমি, সম্পত্তি আর কারও নেই। ওর দাদু ছিলেন অঞ্চল প্রধান। দাদু অবশ্য মারা গেছেন বছর 10 হলো। ওই বাড়িতে এখন রয়েছেন ঠাম্মা, সায়নের এক জ্যাঠা ও 2 কাকা এবং এক বিধবা পিসি, আর তার সব জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেরা। আরেকটা ব্যাপার, জৌগ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে আশেপাশের 2-3টে গ্রাম মিলে বিরাট করে কালী পুজো হয়, বারোয়ারি পুজো। তবে আয়োজন করে সিংহবাড়ি। ছোট থাকতে তো সায়ন প্রতিবার আসতো বাবা মার সঙ্গে। গরমের ছুটিতে এসে 1 মাস করে থেকে যেত। তারপর যত বড় হয়েছে, পড়াশোনার চাপ বেড়েছে, আসা যাওয়া কমেছে, তা হলেও দেশের বাড়ির সঙ্গে যোগাযোগে কোনোদিন ভাঁটা পড়েনি তাদের। সেই বাড়ির এক প্রিয় সদস্য এইভাবে চলে গেল। সায়ন ঠিক করল, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেদিন শেষ হবে তার পরদিনই সে জৌগ্রামে রওনা দেবে। মা বাবারা জৌগ্রাম থেকে ফিরলেন ছত্রমামার শ্রাদ্ধের পর। তার দিন কয়েকের মধ্যে সায়নের পরীক্ষা পর্ব পুরোপুরি শেষ হতে ও রওনা দিল জৌগ্রামে। ট্রেনে যেতে যেতে বারবার ছত্রমামার কথাই মনে পড়ছিল তার ভাবতে ইচ্ছে করছিল না যে দেশের বাড়ি গিয়ে ছত্রমামাকে আর দেখতে পাবে না সে। দুপুরবেলায় ছত্রমামার কাছে বসে আর দেশ বিদেশের গল্প অথবা ইতিহাস শুনতে পারবে না। ছত্রমামা তার আবদারে আর ছবি এঁকে দেবেন না। ছত্রমামার হাতের লেখা সেই পোস্টকার্ডও আর আসবে না, যার প্রথমেই গোটা গোটা মুক্তোর মতো অক্ষরে লেখা থাকতো, বাপি ভালো আছিস তো? আরামবাগ স্টেশনে নামতেই চেনা গলা কানে এলো। ভাইটু, এদিকে। রাজু দেখা, এই আসি। কি কাণ্ড বলো তো। আর বলিস না, একে এই 2 বছর এত খারাপ কাটলো, তার মধ্যেই অঘটন। চলো অটো স্ট্যান্ডে যাই, অটো ধরবে তো? তার আর দরকার হবে না, বাইক কিনেছি। হ্যাঁ, বাইক? হ্যাঁ, জানিস এই বাইক কেনার জন্য 50,000 টাকা ছত্রমামাই দিয়েছিল। ওঠ বাইকে ওঠ, তেলে ভোলার মাঠ পাড়ি দেওয়ার আর চিন্তে নেই। 8 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো আমরা। চলো চলো চ। রাজুর বাইক প্রায় উড়ে চলল তেলে ভোলার ন্যাড়া মাঠ পেরিয়ে। এই সেই কুখ্যাত তেলে ভোলার মাঠ। এক সময় এই মাঠে দিনে ডাকাতি হতো। মেয়েরা তো বটেই, ছেলেরাও রাতের বেলায় এই মাঠ পেরোতে সাহস পেত না। বাবা মার সঙ্গে যতদিন এসেছে সায়ন, সকাল সকাল পৌঁছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে গেছে। হালে তো ভ্যান, অটো, ট্রেকার নানা রকম চালু হয়েছে। সায়ন একা এলে চিরকাল বাড়ি থেকে কেউ না কেউ ওকে নিয়ে যেতে এসেছে।
এখন অবশ্য এই এলাকার প্রচুর উন্নতি হয়েছে। বাস স্ট্যান্ড ঘিরে রাস্তা, হোটেল, সিনেমা হল, বাজার, রেস্টুরেন্ট বেশ জমজমাট। এই 3 বছরে তুই কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছিস ভাইটু। তোমাকে তো ছুতে পারিনি এখনো। কতদিন পর দেখা হলো বলো তো রাজুদা? এই তোর মনে আছে ভাইটু, একবার সেই আমাদের ননীধোপার গাধার পিঠে চড়ে আমরা গোপালগঞ্জের ভাঙা রাজবাড়ি দেখতে গিয়েছিলাম? মনে নেই আবার? উফ, আরেকবার ভোর রাতে আলপথ ধরে বদরপুরের খেজুরের রস খেতে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলে কিরকম নাকাল হয়েছিলাম তুমি আর আমি। আর সেবার ওই ঘোষেদের আমবাগানে আম চুরি করতে গিয়ে তুই গাছ থেকে পড়ে গেলি, তারপর ওদের মালির তারা খেয়ে কি দৌড়! কোথায় যে চলে গেল সেসব দিনগুলো। যা বলেছিস। শৈশব কৈশোরের যে সোনালী দিনগুলো সায়নের যোগগ্রামে কেটেছে, তার প্রধান সঙ্গী ছিল তার থেকে বছর তিনেকের বড়, সহজ সরল, প্রাণচঞ্চল, ডাকাবুকো এই রাজুদা, সায়নের ছোট কাকার বড় ছেলে। তার অন্যান্য ভাই বোনরা যেমন সন্তু, পিকলু, টুসি, চাঁপাদি, তপাদা, কাঞ্চনদা সবাই খুবই ভালোবাসে সায়নকে, কিন্তু রাজুদার প্রতি প্রথম থেকেই সায়নের একটা অন্যরকম টান। তা যাই হোক, মিনিট 40-এর মধ্যে তেলেভোলার মাঠ, তাদের বাড়ি লাগোয়া চণ্ডীমণ্ডপ পেরিয়ে রাজুর বাইক থামলো তাদের বিশাল চক মেলানো বাড়ির দরজায়। দালানে ঠাম্মাকে ঘিরে সবাই বসেছিল। সায়নকে বুকে টেনে হাউমাউ করে কেঁদে উঠল ঠাম্মা। সায়ন কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে এই যোগগ্রামের বাড়িতে এতদিন পরে এসে খুশি আর আনন্দের বদলে এরকম শোক আর বিষাদের আবহাওয়ার মধ্যে তাকে কখনো এসে পড়তে হবে, বা বাড়ি ঢুকেই সকলের চোখে জল দেখতে হবে। ভারাক্রান্ত মন নিয়ে সে দোতলায় রাজুর ঘরে গেল। এবারই এলে রাজুর ঘরে রাজুর সঙ্গেই থাকেও, কিন্তু ঘরের জানলা দিয়ে বাইরে চোখ যেতেই অবাক হয়ে গেল সায়ন। বাড়ির পেছনে পুকুর ঘেঁষে যে খোলা বাগান জমিটা রয়েছে, সেটাকে লোহার তারজালি দিয়ে নিশ্ছিদ্রভাবে ঘিরে দেওয়া হয়েছে। ইস, ওইখানে কত ফুল গাছ, ফল গাছ, মাধবীলতা, গুলঞ্চ, রঙ্গন, জবা, আর এই শীতে ফুটে রয়েছে ডালিয়া, গাঁদা, লেবু, আমলকি গাছ ছাড়াও রয়েছে সায়নের প্রিয় মিষ্টি পেয়ারা আর আতা ফলের গাছ। ছোট্ট পুকুরের পাড়ে কত দুপুর জলে পা ডুবিয়ে বসে বসে ছিপ ফেলে কুচো মাছ ধরেছে সে আর ছত্রমামা। রাজুদার সঙ্গে পাল্লা দিয়ে জলে খোলামকুচি ছুঁড়ে ব্যাংলা পানি খেলেছে, সাঁতার কেটেছে। ওখানে আর যাওয়া যাবে না, কিন্তু কেন? ছত্রমামার অঘটনটার জন্য কি? রাজুদা, যাই রে, বল। ওই বাগান জমি আর পুকুর ঘিরে দেওয়া হয়েছে কেন গো? বুঝতেই পারছিস, ওই পুকুরের জলে ডুবে ছত্রমামার মৃত্যু। আর এই ঘটনার দিন কয়েক আগে থেকে না বাড়ির মেয়েরা রাতে প্রায়ই কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পেয়েছে। হ্যাঁ, কিরকম? ওই দেখেছে পুকুরের জল তোলপাড় হচ্ছে, অনেকগুলো বড় মাছ একসাথে ঘাই মারলে যেমন হয় তেমন। আর ওই বাগান জমিতে গাছগুলোর মধ্যে দিয়ে কীরকম যেন একটা ঝোড়ো হাওয়া চলছে সে সময়ে। আর বিরাট ডানাওয়ালা একটা রাতচরা পাখি কোত্থেকে ডানা ঝাপটে উড়ে এসে বাগানের ওই সুপুরি গাছটায় বসে কর্কশ আওয়াজ করে ডাকছে। পাখিটাকে কিন্তু অন্য সময় কখনো দেখা যায় না জানিস। আগে মা ঠাম্মারাও এরকম দেখেছে। তারপর ওই পুকুরের জলে ছত্রমামার লাশ ভেসে ওঠার পর থেকেই বাবা কাকারা ওই বাগান জমি আর পুকুর ঘিরে ফেলার সিদ্ধান্ত নেয়, যাতে কেউ না ওখানে যেতে পারে। যাকগে, এই কুয়োতলায় তোর জল রাখা আছে বালতি করে, হ্যাঁ, চটপট চান করে নে, ঠাম্মা খেতে রাখছে নিচে। দুপুরের খাবার পাট চুকলো প্রায় নীরবে। সায়ন ঘরে ফিরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। রাজুও কি একটা দরকারি কাজে বেরিয়ে গেল। ঘুম ভাঙতে সায়ন দেখল বিকেল হয়ে গেছে। খাট থেকে নেমে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো সে। উল্টো দিকের বারান্দাতে কোণের ঘরটাই ছত্রমামার ঘর। পায়ে পায়ে সায়ন এগিয়ে গেল সেই ঘরের দিকে। ঘরের দরজা ভেজানো ছিল। দরজা ঠেলে ঘরে ঢুকতেই এক রাশ শূন্যতা যেন আছড়ে পড়ল সায়নের ওপর। ছত্রমামার খাট, চেয়ার, টেবিল, বইয়ের তাক সব যেমন ছিল তেমনই আছে, শুধু মানুষটাই নেই। খাটের উপর ছত্রমামার মালা পরানো একটা ছবি রাখা। মালাটা শুকিয়ে এসেছে। খাটের ওপর লুটিয়ে পড়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সায়ন।
ছত্রমামার ছবির দিকে তাকিয়ে ওর মনে হলো কাঁচের মধ্যে দিয়ে এক দৃষ্টে যেন ওর দিকে তাকিয়ে আছে ছত্রমামা। জানলা দিয়ে একটা দমকা হাওয়া এলো সেই সময়, আর মালাটা খসে পড়লো ছবি থেকে। আরও একটা জিনিস সশব্দে মাটিতে পড়ে গেল সেই সময়, ছত্রমামার লেখার টেবিলের কিনারে রাখা অ্যাস্ট্রেটা। বিস্মিত সায়ন এদিক ওদিক তাকিয়ে অ্যাস্ট্রেটা তুলে রাখতে গিয়ে দেখল টেবিলের ওপরের তাকে দুটো বইয়ের ফাঁক গলে উঁকি দিচ্ছে একটা পুরনো মোটা কাগজ। কৌতূহলবশে সেটা টেনে বের করে ভাঁজ খুলে মেলে ধরতে সায়ন দেখল সেটা একটা বংশ তালিকা। তাতে দাদু, বাবা, জ্যাঠা, কাকাদের নাম দেখে বুঝতে পারল সেটা তাদেরই। ইতিহাস ঘাঁটতে ভালোবাসত ছত্রমামা। তাহলে কি তাদেরই বংশের বা এবারের ইতিহাস নিয়ে কিছু কাজ করছিল? এরপর লেখার খাতাটার বেশ কিছু পাতা উল্টে গেল সায়ন। ঠিকই ধরেছে সে, শুধু এবারের নয়, এই এলাকার ইতিহাস নিয়েও চর্চা করছিল ছত্রমামা। পাতায় পাতায় সংক্ষিপ্ত নোট সিংহবাড়ির আদি পুরুষদের সম্পর্কে, আরামবাগ ও সংলগ্ন গ্রামগুলো সম্পর্কে কিছু প্রাচীন তথ্য ছাড়াও খাতার মাঝামাঝি একটা পাতায় রয়েছে 1915 থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত কিছু সন, তারিখ ও নামের তালিকা। টেবিলে পেনদানির পাশেই রাখা ছত্রমামার আঁকার খাতাগুলো আর রং তুলির সেট। পরম মমতায় সায়ন হাত বোলালো খাতাগুলোর গায়ে। সায়নের আবদারে কতবার ছত্রমামা এই খাতায় আঁকা ছবিগুলোর পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে তাকে। সব থেকে ওপরের খাতাটা তুলে নিল সায়ন। কয় বছরের মধ্যে বেশ কিছু ছবি এঁকেছিল ছত্রমামা, বেশিরভাগই প্রকৃতির ছবি। নেচার পেইন্টিং করতে ভালোবাসত ছত্রমামা। পরপর দ্রুত পাতা উল্টে খাতার শেষ পাতায় গিয়ে চোখ আটকে গেল সায়নের। একটা জঙ্গলের মধ্যে সাদা চাদরে ঢাকা একটি মৃতদেহ। জঙ্গলের গাছের সারি সারি মোটা গুড়ি ভেদ করে দেখা যাচ্ছে মৃতদেহটিকে। ছবির ওপরে গাছের পাতার কালচে সবুজ ঝালর ভেদ করে দৃশ্যমান ক্রূর ভ্রুকুটিযুক্ত নিষ্ঠুর দুটি চোখ। আর ছবির তলায় গাছের শিকড়ের জালির মধ্যে মৃতদেহেরই সমান্তরাল একটি শায়িত নরকঙ্কাল। ছবিটা দেখে একটা ধাক্কা খেল সায়ন। ছত্রমামা এই ধরনের ছবি তো আঁকতেন না, মানে কি এর? লেখা আর আঁকার খাতা দুটো তুলে নিল সায়ন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। ঘরের লাইটটা জ্বেলে দিল সায়ন। বইয়ের তাকে যে দুটো বইয়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল বংশ তালিকার কাগজখানা, সে বই দুটোও কাগজ সহ নিয়ে নিল। একটা বই হলো বেঙ্গল জেলা গেজেটিয়ার, আরেকটি হলো সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ। সবকিছু নিয়ে বেরিয়ে আসার সময় আরেকবার ছত্রমামার ছবিটার দিকে তাকালো সায়ন। ছবির কাঁচ ভেদ করে এক দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে আছে ছত্রমামা। ঠোঁটের কোণে সেই চেনা মৃদু হাসিটাও যেন লেগে রয়েছে ছবিতে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়নের বুক ঠেলে। ঠিক সঙ্গে সঙ্গে তার মনে হলো তার কানের ঠিক পাশেও কে যেন দীর্ঘশ্বাস ফেলল। চমকে ঘুরে তাকালো সে। না, কেউ তো নেই ঘরে। হঠাৎ গাটা ছমছম করে উঠল সায়নের। ঘর থেকে বেরোনোর সময় দরজাটা ভেজাতে ভেজাতে ওর নাকে ভেসে এলো একটা মিষ্টি তীব্র ফুলের গন্ধ। কামিনী ফুলের, ছত্রমামার প্রিয় ফুল। বাগান জমির পুকুর পাড়ের ধার ঘেঁষেই রয়েছে একটা কামিনী ফুলের গাছ। সে গাছের তলায় বাঁধানো বেদিতে বসে অনেক গল্প করেছে সে আর ছত্রমামা। খাড়াই পাহাড় বেয়ে এক অজ্ঞাত গুম্ফায় এসে পৌঁছেছে সায়ন। গুম্ফার মধ্যে আলো আঁধারিতে দেখা যাচ্ছে মৈত্রেয় বুদ্ধের ধ্যানমগ্ন স্বর্ণময় বিশাল মূর্তি। চারপাশে অসংখ্য প্রদীপ জ্বলছে। সেই আভায় উজ্জ্বল বুদ্ধ মূর্তির সিংহাসনের উপর টাঙানো লাল সিল্কের ঝালর। একজন বৌদ্ধ ভিক্ষু মূর্তির সামনে বসে গং বাজাচ্ছেন। সেই গম্ভীর ধ্বনি মিশে যাচ্ছে অন্যদিকে শাড়ি দিয়ে বসা লামাদের সমবেত মন্ত্রোচ্চারণের সঙ্গে। সায়ন নত জানু হয়ে বসতে গেল মেঝেতে পাতা প্রাচীন লাল কার্পেটের ওপর। কিন্তু সে লক্ষ্য করল লামাদের মধ্যে থেকে
একজন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। সায়নও তাঁর দিকে তাকিয়ে রইল। মন্ত্রোচ্চারণ করতে করতেই উঠে দাঁড়ালেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো মূর্তির পিছন দিকে। সায়নও না বসে তাকে অনুসরণ করতে লাগলো। লামা মূর্তির পিছনে একটা সরু আধো অন্ধকার পথ ধরে যেতে যেতে ক্রমশ অদৃশ্য হয়ে গেলেন। সেই পথ ধরে যেতে যেতে সায়ন এসে পড়ল একটা বিরাট বড় ঘরে। সে ঘরের দেওয়ালে দেওয়ালে নানা চিত্র আঁকা। দূরে একটা দেওয়ালের এক কোণে দেখা গেল মুখ নিচু করে এক চিত্রকর ছবি আঁকছেন। তার সামনে বড় বড় চীনামাটির পাত্রে রং আর কয়েক বালতি জল রাখা। সায়ন পায়ে পায়ে এগিয়ে গেল চিত্রকরের কাছে। কাছে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে তাকালেন চিত্রকর। ছত্রমামা, তুমি এখানে কি করছো? ছবি আঁকছি। একে বলে থাঙ্কা পেন্টিং, জানিস তো? জানি তো, তুমি সেই একটা বই দেখিয়েছিলে আমার বৌদ্ধ দেওয়াল চিত্রের ওপর, কিন্তু এখানে এতগুলো জলের বালতি রেখেছো কেন রঙের সঙ্গে? এই যে ছবির মধ্যে যেসব রাক্ষসীগুলো দেখছিস না, এদের আমি এই জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যাতে ওরা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তাকিয়ে দেখ, জলের মধ্যে তাকিয়ে দেখ। সায়ন বালতির জলের ভিতরে তাকিয়ে থাকতে থাকতে যেন তলিয়ে গেল জলের অতলে। তবুও সে নিঃশ্বাস বন্ধ করে চোখ খুলে রেখে খুঁজতে লাগলো যদি কিছু নজরে আসে। হঠাৎ জলের ভিতর থেকে ভুস করে ভেসে উঠল ছত্রমামার লাশ। জলে ফুলে ঢোল হয়ে গেছে শরীর। পরনের সাদা ফতুয়া আর পাজামায় জড়িয়ে রয়েছে শ্যাওলা, আর তাঁর মৃত মুখে চোখ দুটো স্থির সায়নের দিকে। ভয় পেল সায়ন। সে ছত্রমামাকে জড়িয়ে ধরতে চাইল। একবার, দুবার, তিনবার ছত্রমামা ওর সামনেই বসে আছেন, কিন্তু তাকে যেন কিছুতেই ধরা যাচ্ছে না। বারবার ছত্রমামাকে জড়িয়ে ধরতে চেয়েও সায়ন ব্যর্থ হলো। ওভাবে হবে না। আমাকে ছুঁতে গেলে তোকে আরো অনেকটা পথ যেতে হবে। কেন আমি মরলাম তোকে বের করতেই হবে সায়ন, কথা দে। সায়ন দেখলো পাজেলের মতো সব কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। গুম্ফার চারিদিকে বিন্দু বিন্দু আলো উড়ে বেড়াচ্ছে। ওই রঙের বালতি, ছবি আঁকার সরঞ্জাম, এমনকি ছত্রমামাও সব মিলিয়ে যাচ্ছে এক লহমায় মুহূর্তে। ছত্রমামা বারবার যেন সায়নকে বলছে, আমার মৃত্যুর কারণ তোকে খুঁজে বের করতেই হবে সায়ন, খুঁজতেই হবে, খুঁজতেই হবে। সায়ন ধর্মর করে উঠে বসলো খাটের উপর। এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। এসব কোথায় দেখেছে সে? ওর মনে পড়ল বাবা মায়ের সঙ্গে সিকিমে বেড়াতে গিয়ে রুমটেক মনস্ট্রিতে এইরকম বুদ্ধমূর্তি দেখেছিল সে। কিন্তু সেখানে ছত্রমামাকে নিয়ে এরকম স্বপ্ন দেখলো কেন সে? স্বপ্নের মধ্যে দিয়ে কিছু বলতে চাইছে ছত্রমামা? সায়ন খাটে চুপচাপ বসে রইল খানিকক্ষণ। তারপর ছত্রমামার ছবির খাতাটা খুলে শেষ ছবিটা ভালো করে দেখল। বিভূতিভূষণ মৃত্যুর আগে নিজের মৃতদেহ দেখেছিলেন একটি টিলার উপর সূর্যাস্তের সময়। ছত্রমামার কাছেই এই কাহিনী শোনা সায়নের। ছত্রমামা কি নিজের মৃত্যু আশঙ্কা করেছিল? ছবির ওপর ওই দুটো চোখ আর নিচে ওই কঙ্কালের কি কোনো আলাদা তাৎপর্য আছে? শেষ থেকে পেছনে পাতা উল্টাতে লাগলো সায়ন। সবই নৈসর্গিক দৃশ্য। বিস্তীর্ণ বেলাভূমিতে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। চাঁদের আলোয় ঝিকিমিকে নদীর জলে একলা ভাসছে একটি নৌকা। জলজ উদ্ভিদের মাঝে স্থির কিছু রূপলি মাছ। এই সব ছবি। জলই কি নিয়তির মতো টানছিল ছত্রমামাকে? আরেকটা ছবি দেখল সায়ন, একদম অন্যরকম। একটা বিশাল পা, দেবী মূর্তির। তার সামনে রয়েছে ভীষণ সুন্দর করে আঁকা একটা বড় জবা ফুল। কালী পুজো। সায়ন আঁকার খাতাটা বন্ধ করে লেখার খাতাটা খুলে মোবাইলে চট করে একটা ছবি তুলে নিল সেই সন্তারিখ আর নামের তালিকার পাতাটার। তারপর নিচে গেল ঠাম্মার কাছে। ঠাম্মা উঠোনে একটা চাটাই পেতে বড়ি দিচ্ছিলেন। সায়নকে দেখে কাছে ডাকলেন। ঠাম্মা, কানাইলাল মহান্তিকে?
সে তো আমাদের আগেকার রান্নার ঠাকুর কানু। ও মারা যাওয়ার পর থেকে তো ওর ছেলেই এ বাড়িতে রান্না করে। সায়নের সঙ্গে সঙ্গে মনে পড়ল কানুদাকে। ছোটবেলায় এ বাড়িতে তারা কানুদার রান্নাই খেত। এত বড় বাড়ির এতগুলো লোকের রান্না, কালো মানুষটা এ বাড়ির সেকেলে রান্নাঘরের ঝুলকালিতেই মিশে থাকতো সর্বদা। ওরা তো সব 7 রাজ্য ঘুরে বেরিয়ে খেলে ধুলে বাড়ি ঢুকত। তারপর সব ভাই বোনরা মিলে লম্বা করে দালানে বসে পাত পেরে হৈ হৈ করে খেতে বসত। মা, কাকিমা, জেঠিমারা সবাই মিলে পরিবেশন করতেন, আর দূরে দাঁড়িয়ে কানুদা নীরবে কাজের সাহায্য করত। একদম চুপচাপ মানুষ ছিল। কানুদার হাতের খিচুড়ি, পাঁঠার মাংস, মিষ্টি পোলাও, ডিম কষা, ফুলকপির ডালনা ছিল অপূর্ব। বছর 5 আগে কানুদার মৃত্যু সংবাদ এসে পৌঁছয় কলকাতায়। কানুদার হাতের অমৃতের মতো রান্নার স্বাদ আর কখনো পাওয়া যাবে না। ইস, কেন যে কোনোদিন ভালো করে কথা বলেনি কানুদার সঙ্গেও। সত্যি, অন্দরমহলের মানুষগুলো চিরকাল আড়ালেই রয়ে যায়। আচ্ছা ঠাম্মা, অমরনাথ সিংহকে? সে কি রে, অমুদাকে মনে নেই তোর? তোর বড় জ্যাঠার বড় ছেলে। অবশ্য তোরা তখন বেশ ছোট, কতই বা বয়স হবে তখন, 9-10 বছর। ও হ্যাঁ, মনে আছে তো। কি হয়েছিল বলো তো অমুদার? কি জানি, বছর 30-এর জোয়ান ছেলে, বিয়ে দেব দেব করছি। হঠাৎ করে একদিন বিকেল বেলা খুব চিৎকার করতে লাগলো। যত জিজ্ঞেস করি কি হয়েছে, কোথায় কষ্ট, কোনো উত্তরই দেয় না, খালি চেঁচাতে থাকে। সন্ধ্যের দিকে কেমন নেতিয়ে পড়ল। রাতের মধ্যে সব শেষ। আর কানুদার মৃত্যু কিভাবে হয়েছিল? কানুর মনে হয় স্ট্রোকই হয়েছিল। রান্নাঘরে ডাল পোড়ার গন্ধ পেয়ে ছুটে গিয়ে দেখি কানু মেঝেতে চোখ উল্টে পড়ে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। বীরেন্দ্রনাথ সিংহ? তার কথা আর কি বলবো রে ভাই, সেই ছিল এই বাড়ির বড় ছেলে, আমার প্রথম সন্তান। ধরে রাখতে পারিনি, চলে গেল। কিভাবে? এই কুতলায় একদিন পা পিছলে দরাম করে পড়ে গেল, আর সেই যে শয্যা নিল, আর উঠল না। ওর শির দ্বারা ভেঙে ভেতরে মজ্জা শুকিয়ে কি সব জটিল সমস্যা হয়েছিল। সব রকমের চিকিৎসা করিয়েছিল তোর দাদু, কোনো লাভ হলো না। সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। সুধীন্দ্রনাথ সিংহ? সুধীন আমার বড় আদরের দেওর ছিল। তারও কি অকাল মৃত্যু হয়? হ্যাঁ, তার বয়স তখন অল্পই, ওই 27-28 বছর হবে। আচমকা বুকে ব্যথা উঠে খুব যন্ত্রণা পেয়ে মরেছিল সুদিন। যাকে, তা তুই এত কথা হঠাৎ জিজ্ঞেস করছিস কেন রে ভাই? তারপর এইসব নৃপেন্দ্রনাথ সিংহ, দেবেন্দ্রনাথ সিংহ, মলয়েন্দ্রনাথ সিংহ, তেজেন্দ্রনাথ সিংহ, সূর্যেন্দ্রনাথ সিংহ, এরা সব তোর দাদুর আমলের বা তারও আগের জ্ঞাতি ভাই বোনেরা। আচ্ছা, তুই এত সব কেন জানতে চাইছিস বল দেখি? এতগুলো অপমৃত্যু, এ বাড়ির ওপর কি কোনো অভিশাপ আছে বলে তোমার মনে হয়? আমার শাশুড়ি ঠিক একই কথা বলতো, ভয়ে ভয়ে থাকতো। পরিবারের মঙ্গলের জন্য সারা বছর নানা রকম পুজো
পূজা ব্রত উপোস লেগেই থাকতো তেনার। একবার তো বাড়িতে 11 জন ব্রাহ্মণ খাইয়েছিল। সেই ব্রাহ্মণ ডাকিয়ে কত বড় করে যাগ যজ্ঞী সত্যনারায়ণ পুজো সব করানো হলো। এরপর অবশ্যই অনেক দিন কোনো বড় বিপদ আর ঘটেনি। ছত্রটার যে কি হলো, যাকে ভাগ্যের লিখন কে খণ্ডাবে বল। আমার তো বাপু বুক কাঁপছে, আবার কারো না কিছু হয়। যাকে একটা কাজ করতো ভাই, এই বাড়ির কুলোটা একটু ছাদে নিয়ে গিয়ে রোদ খাইয়ে আনতো। এই নে, জাল চাপা দিয়ে রাখবি, কাকে না যেন আবার ঠোকরায়। ছাদের সিঁড়িতে উঠতে উঠতে সায়নের সঙ্গে দেখা হয়ে গেল রাজুর। রাজুদা, তুমি কি বেরোচ্ছ এখন? না, কোথায় বেরোবো? চলো ছাদে চলো, কথা আছে। তুমি ওঠো, আমি আসছি। রাজুকে কুলোটা ধরিয়ে এক দৌড়ে ঘর থেকে ছত্রমামার লেখা আর আঁকার খাতা দুটো নিয়ে ছাদে উঠে একটা কোণ দেখে রাজুকে নিয়ে বসলো সায়ন। ছত্রমামার লেখা, নোট, আঁকা সব দেখালো রাজুকে। ঠাম্মার কাছে যা যা শুনেছে, তার স্বপ্ন, ছত্রমামার ঘরে তার অদ্ভুত অভিজ্ঞতার কথা সব কিছু বলল রাজুকে। কি মনে হচ্ছে বলো তো রাজুদা, ছত্রমামা কি আমাদের পরিবারের অপমৃত্যুগুলোর পেছনে যে রহস্য লুকিয়ে আছে তা বার করার চেষ্টা করছিল? হতে পারে। ছত্রমামাকে ওই বাগান জমির পুকুরে ডুবে মরতে হলো কেন? তোমার কি মনে হয়? ছত্রমামাকে না ওই বাগান জমিতে প্রায়ই ঘোরাফেরা করতে দেখা গেছে। জানিস ভাইটু, আমার মনে হয় ওই বাগান জমিতে কিছু একটা রহস্য আছে যা আমরা জানি না। ঠিক বলেছো রাজুদা, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, ছত্রমামার খাতায় এই সন্তারিখের লিস্টটা দেখেছো? কোনো প্যাটার্ন চোখে পড়ছে তোমার? নামগুলো তো সবই বংশতালিকায় দেখছি, আর প্রতিটা সন্তারিখ জানুয়ারি মাসের প্রথম দিকে। দাঁড়া, তার মানে পৌষ মাসের কালী পুজোর পর। ইয়েস, এই জন্যেই এই পা আর জবা ফুলের ছবিটা। 5 বছর অন্তর এই কালী পুজোর পরপরই সবকটা মৃত্যু ঘটেছিল। ঘটেছিল বটে, কিন্তু ঠাম্মা তো তোকে বললো ওইসব সত্যনারায়ণ পুজো যাগযজ্ঞ করার পর অনেকদিন কোনো বড় অঘটন ঘটেনি। তাহলে কি নতুন কোনো রহস্যের আমদানি ঘটেছে পরে, যেটা ছত্রমামা খুঁজে বের করার চেষ্টা করছিল? হয়তো বা। ইস, কাল যে চলে যেতে হবে, না হলে তুমি আমি মিলে ব্যাপারটা একটু খতিয়ে দেখতাম। কালই চলে যাবি? তোর না পরশুদিন যাওয়ার কথা? না গো, মা ফোন করেছিল কাল রাতে। দিম্মা নার্সিংহোমে ভর্তি, আমায় চলে আসতে বলেছে তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে তো তোকে ফিরতেই হবে। আচ্ছা, দেখা যাক কি হয়। পরদিন সকালে জলখাবার খেয়ে ঠাম্মাকে, বাড়ির বড়দের সকলকে প্রণাম করে রাজুর বাইকে চড়ে আরামবাগ স্টেশনের পথে রওনা দিল সায়ন। এত দুঃখের মধ্যেও ঠাম্মা তার বাড়ির জন্য আচার আর বড়ি বেঁধে দিতে ভুললেন না। পথে যেতে যেতে কথা হচ্ছিল দুজনের। রাজুদা, মনের মধ্যে একটা চিন্তা রয়ে গেল কিন্তু। কি? ছত্রমামার মৃত্যুটা আমার কাছে একটা রহস্যের মতো জট পাকিয়ে রয়েছে। এর জট কিন্তু আমাদের ছাড়াতেই হবে। হ্যাঁ, ঠিকই। আর মাস দেড়েক বাদেই তো পৌষ কালী পুজো। আসতে পারবি এবার? মনে হয় না গো, ওই সময় ক্লাস চলবে, প্রজেক্ট ওয়ার্ক, তারপর চেষ্টা করছি আসার। তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো, খুব টেনশনে থাকবো আমি। হ্যাঁ রে ভাই, তুইও সাবধানে থাকিস। কলকাতায় ফিরে কলেজের ক্লাস, কোচিং, পড়াশোনার চাপে এত ব্যস্ত হয়ে পড়ল সায়ন যে ছত্রমামার শোকের তীব্রতা অনেকটা কমে গেল ওর। গোটা ব্যাপারটা মনের এক কোণে সরে গেল যেন। এদিকে জৌগ্রামেরও সব খবর ঠিকঠাক। হঠাৎ একদিন বিকেলবেলা এলো একটা টেলিফোন। সে কি মা, কি বলছেন? কি কাঞ্চন নেই? কি করে হলো? আবার সেই উৎপাত শুরু হলো নাকি বাড়িতে? এই খবর আমি কি করে আপনার ছেলেকে এবার দেব বলুন তো? যাব মা, কিন্তু আপনার ছেলে যে বাইরে গেছে অফিসের কাজে, কাল রাতে ফিরবে। হ্যাঁ, ও ফিরুক, আমরা নিশ্চয়ই যাব।
আপনারা খুব সাবধানে থাকবেন মা। কি হয়েছে মা কাঞ্চনদার? কালী পুজোর দিন ঠাকুর আনতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপর থেকেই অল্প জ্বর, গা গোলানো, মাঝে মধ্যে বমি হচ্ছিল। ডাক্তার বলেছিল হালকা জন্ডিস, চিন্তার কিছু নেই, সপ্তাহ দুয়েক বিশ্রাম নিলে আর নিয়ম করে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আজ দুপুরে, হায় কপাল, কি অভিশাপ যে রয়েছে ওই বাড়ির উপর, ভগবান। মা, আমায় জৌগ্রামে যেতে হবে, কালই রওনা দেব। না বাবুন, তুই যাবি না ওখানে। দেখছিস না কি ভয়ঙ্কর একটার পর একটা বিপদ চলছে ওখানে। আমাকে যেতেই হবে মা, তুমি বাধা দিও না। আমার মাথার দিব্যি বাবুন, তুমি যাবে না। এমনিতেই বাবা কলকাতার বাইরে, কিছুতে এখন তোমার যাওয়া হবে না। আমি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেবো বাবুন, তুমি যদি ওখানে যাও। কিছুক্ষণ হতবুদ্ধির মতো বসে রইল সায়ন। কাঞ্চনদা ওর বড় কাকার বড় ছেলে। কি হুল্লোড়ে, সরল ছেলে, কি স্বাস্থ্য ছিল ওর, তেমনই সুন্দর চেহারা। সেই কাঞ্চনদা আর নেই। সায়নের মনের মধ্যে আশঙ্কার একটা প্রকাণ্ড মেঘ ঘনিয়ে এলো। বারবার তার মনে একটাই ভয় বিদ্যুতের মতো ঝলকে ঝলকে উঠতে লাগলো। এবার কি তাহলে ছোট কাকার বড় ছেলে রাজুদার পালা? একটা সাংঘাতিক দুটনায় পড়ল সায়ন। এইরকম টেনশনের মধ্যে মাকে কলকাতায় একা ফেলে রেখে যাওয়াটাও কি ঠিক হবে? কিন্তু রাজুদা, না, তাকে যেতেই হবে, দাঁড়াতেই হবে গিয়ে রাজুদার পাশে। সে থাকতে তার রাজুদার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। রাতে কোনো মতে চুপচাপ খেয়ে নিয়ে ঘরে এসে সায়ন 2-3 দিনের মতো জামা কাপড়, মোবাইল চার্জার ঢুকিয়ে নিল তার পড়ার ব্যাগে। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে কোচিংয়ে যাওয়ার পথ না ধরে সে একটা বাস ধরল হাওড়া স্টেশন যাওয়ার। তারপর আরামবাগে যাওয়ার ট্রেন ধরে জানলার পাশে বসে একটা সাইড নিয়ে বসে দুটো মেসেজ পাঠালো সায়ন, একটা রাজুদাকে আর অন্যটা মাকে। ট্রেন চলতে থাকলো তার নিজের গতিতে। সায়ন দেখলো ট্রেনটা এসে থেমেছে একটা পাহাড়ি জনপদে। স্টেশনটার ঠিক মাঝখানে একটা আতা ফলের গাছ। গাছ না বলে সেটাকে বৃক্ষ বলাই ভালো। ওই গাছটা ছাড়া স্টেশনে আর কাউকে দেখতে পেল না সায়ন। জনশূন্য এই পাহাড়ের স্টেশনে অনেকটা অংশকে ঘিরে রেখেছে কুয়াশা। হঠাৎ সায়নের চোখ পড়ল গাছটার নিচে। সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, পরনে সাদা পাঞ্জাবি, পায়ে ঢোলা পাজামা। লোকটা মাথা উঁচু করে প্রায় চিত হয়ে দাঁড়িয়ে গাছটার দিকে তাকিয়ে আছে। সায়ন ধীরে ধীরে অত্যন্ত সাবধানী পায়ে এগিয়ে গেল লোকটার দিকে। সায়নের নাকে তীব্র একটা সুগন্ধি এলো। এই গন্ধ তার চেনা, এটা কামিনী ফুলের গন্ধ। তাহলে কি ওই লোকটা ছত্রমামা? সে কি আবার স্বপ্ন দেখছে? দৌড়ে গেল লোকটার দিকে। যেমনটা ভেবেছিল তেমনই হলো। ওই আতা গাছের দিকে এক দৃষ্টিতে যিনি তাকিয়ে আছেন তিনি আর কেউ নন, তার ছত্রমামাই। মামা, আয়, আমার পাশে দাঁড়া। তুমি কিভাবে মারা গেলে মামা? বাড়িতে আরো বিপদ হয়েছে জানো তো। জানি। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। যে ট্রেনটা চলে গেল আমি সেটা থেকেই তো নামলাম। কারণ কিছু খুঁজে পেলি? কিসের? এর মধ্যে ভুলে গেলি? তোকে আগের বার বললাম তো, আমার মৃত্যুর কারণ তোকে খুঁজে বের করতেই হবে। সায়ন লজ্জা পেল। সে মুখ ফুটে কিছু বলতে পারল না। নিজেকে অপরাধী বলে মনে হলো সায়নের। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। ওই দেখ। ছত্রমামার তর্জনী লক্ষ্য করে সায়ন উপরের দিকে তাকালো। তাকিয়েই যেন মাথা ঘুরে গেল সায়নের। সে দেখল গাছের ভিতরে একটা নিকষ কালো পৃথিবী। সেই নিকষ কালো প্রেক্ষাপটের মধ্যেই ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ফুটে উঠছে লাল লাল আলোর মতো কিছু। সেই আলোগুলো ক্রমশ বিন্দু থেকে বড় হচ্ছে। বড় হতে হতে সেই বিন্দুগুলো এক একটা যেন ফুটবলের আকার নিয়েছে, বাবুলের মতো। মোহিত হয়ে তাকিয়ে থাকতে থাকতে সায়নের ঘোর লেগে গেল। সে দেখল বাবলগুলো ধীরে ধীরে যেন প্রসারিত হচ্ছে। হতে হতে একটা সময় সেটা ফেটে গেল। আতা গাছের মগডাল থেকে সেই বাবলগুলো ধীরে ধীরে ফাটতে শুরু করলো। সায়ন দেখল প্রতিটা বাবল থেকে লাল রঙের ঘন একটা তরল ফেটে পড়ছে।
সায়নের সারা গায়ে সেই রক্তরঙা তরল ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। রক্তস্নাত সায়ন দেখলো ছত্রমামা পাশে নেই। এরই মধ্যে সেই অবশিষ্ট বাবুলগুলো যেন জড়ো হয়ে একটা বড় বাবুলে পরিণত হচ্ছে। সেই বাবুল ওকে চেপে দিচ্ছে। শ্বাস নিতে পারছে না সায়ন, ওর খুব তেষ্টা পাচ্ছে, কষ্ট হচ্ছে, চোখের সামনে সবকিছু কেমন অন্ধকার হয়ে পড়ছে। সায়ন দেখলো ট্রেনটা গন্তব্য স্টেশনে পৌঁছে গিয়েছে। সারা গা ঘামে ভিজে গিয়েছে সায়নের। সে আবার স্বপ্ন দেখেছে, আবার দেখেছে ছত্রমামাকে। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে জল কিনে এক ঢোকে পুরো বোতলটা শেষ করে ফেলল তৃষ্ণার্ত সায়ন। তারপর ট্রেন থেকে নেমে পড়ল সে। রাজুদা, এই যে, আমি জানতাম তুই ঠিক আসবি। এসব কি ঘটছে রাজুদা? আর বলিস না, মা ঠাম্মা পিসিমণি জেঠিমাদের তো সামলানো যাচ্ছে না। কি যে অবস্থা বাড়িতে। চল অটো ধরি, চল। কেন, তোমার বাইক? বাইকটা একটু সার্ভিসিংয়ে দিয়েছি। এই অটো, এই যে এদিকে, জৌগ্রাম তেমাথার মোড়, কত নেবে? 250 টাকা। বড় বেশি হাঁকলে কাকা, 200 টাকা নাও। আর কাকা, তেলের দাম যা বেড়েছে না, এ অনেক কম। আচ্ছা আচ্ছা, এই তোমরা তাই দাও তো। ওটো ওটো ওটো। একটু টেনে দিও কাকা, তারা আছে। ওট ওট ভাইটু, ওট ভাইটু, ওট। হ্যাঁ, আচ্ছা রাজুদা, এবার কি ওই বাগান জমিতে আগে থেকে কিছু দেখা গেছে? টুসি দেখেছে, ওই একই দৃশ্য। পুকুরের জল তোলপাড় হওয়া, রাত পাখির ডাক, বাগানে শুকনো পাতার ঘূর্ণিঝড়ে ঘুরপাক খাওয়া, সবই। পরদিনই তোর দাদা মানে কাঞ্চন ও অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, আরেকটা ঘটনাও ঘটেছে। টুসি একদিন ভাড়ার ঘরে যাচ্ছিল, পেছন থেকে পিকলু দেখেছে ওর খোলা চুলে অসংখ্য ছেঁড়া গাঁদা ফুলের পাপড়ি, আর চুলটা কে জানি কাঁচি দিয়ে এবড়ো খেবড়ো করে কেটে দিয়েছে। শাড়িতেও চুলের কুচি ভর্তি। আমার তো ভয় হচ্ছে টুসি টান না কিছু হয়। আমার তো তোমায় নিয়ে ভয় হচ্ছে রাজুদা। আমার শুধু মনে হচ্ছে এরপর তোমার পালা। শুধুমাত্র তোমার জন্য আমি বাড়িতে না বলে এখানে চলে এসেছি। 5 বছরের গ্যাপটাও তো আর থাকছে না। এসব কি ঘটে চলেছে বলো তো পরপর? আচ্ছা একটা কথা বলো তো, যে বাড়ির থেকে প্রতি বছর এত বড় কালী পুজো করানো হয়, সেই বাড়িতে এত সব অঘটন ঘটে কি করে? হ্যাঁ কাকা, ওই কালী পুজোতেই যত গন্ডগোল। কি কি বলে কাকা? তোমরা ওই সিংহ বাড়ির ছেলে তো? তোমরা তো পুজোর আয়োজনের টাকা দিয়ে খালাস। অত বড় পুজোর বেশিরভাগ জোগাড়জান্তি করে বদরপুর আর গোপালগঞ্জের গ্রামবাসীরা। গত 3-4 বছর আগে পুরনো পুরোহিত মশাই জবের থেকে মারা গেছেন না, আর এই নতুন পুরোহিত জবের থেকে এসছে, তবে থেকেই একটা না একটা কিছু অঘটন ঘটতেই থাকছে। শুধু তোমাদের বাড়ি নয় কাকা, আমাদের গ্রামের লোক মরছে, মানুষও লোপাট হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন তো। আমি অত কিছু বলতে পারবো না, কিন্তু কিন্তু আমার আমার দাদু জ্যোতিষ জানে, পুরোনো দিনের মানুষ। উনি যদি কিছু বলতে পারেন, যদি পারো একবার দেখে এসো, যাও। গোপালগঞ্জের গণক ঠাকুরের বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। চেপে যা ভাইটু, নির্ঘাত টাকা খেঁচার মতলব। আচ্ছা ঠিক আছে কাকা, যাবো একদিন। এই যে তেমাথার মোড় এসে গেছে, সাইড করে দাও, নেমে যাই। এই নাও ভাড়া। ভাইটু নাম চ। দরজা ঠেলে বাড়িতে ঢুকে সায়নের মনে হলো যেন একটা শ্মশানের মধ্যে এসে পড়ল সে। বিশাল বাড়িটার উঠোনে দালানে ঝাঁট পড়েনি। সারি সারি ঘরগুলো থমথম করছে। ভেতর থেকে মহিলা কণ্ঠের ডুক করে কেঁদে ওঠার আওয়াজ আসছে। জ্যাঠা কাকারা নিশ্চুপ হয়ে বৈঠকখানায় বসে সবার শুকনো মুখে রাত জাগার ক্লান্তি আর ভয় ও দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। ঠাম্মার ঘরে যেতে তখনই মন চাইল না সায়নের। পরে দেখা করবে। ও সোজা রাজুর ঘরে চলে গেল। জামা প্যান্ট ছাড়তে ছাড়তে জানলা দিয়ে তাকালো বাগান জমির দিকে।
হালকা হাওয়ায় কি সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে আতা গাছ, পেয়ারা গাছ, লেবু, আমলকি গাছ। থোকায় থোকায় ফুটে রয়েছে গাঁদা ফুল। ছোট পুকুরের জলটা উঠতি বেলার তেজালো রোদে ঝলমল করছে। এমন সুন্দর একটা জায়গায় নিষ্পাপ প্রকৃতির মাঝে কি এমন অশুভ শক্তি লুকিয়ে রয়েছে যা তাদের বাড়িটাকে নরক করে তুলেছে? বাইটু, নিচে চল, মা ডাকছে। রাজুদা, একটা রেঞ্জ জাতীয় কিছু জোগাড় করতে পারবে? হ্যাঁ? যেখানে বাইক সার্ভিসিং করতে দিয়েছো ওখান থেকে নিয়ে এসো না। কেন, কি করবি? আজ রাতে ওই তারজালিটা কেটে বাগান জমির মধ্যে ঢুকবো, দেখবো কি হয়। এই রহস্যের সমাধান করতেই হবে রাজুদা। এসব অঘটনের কারণ কি, সোর্সটা কোথায়, খুঁজে বের করতেই হবে। ঠিক বলেছিস। তবে তুই একা যাবি না, খবরদার, আমি যাবো তোর সঙ্গে। কিন্তু তোমার যদি কিছু হয়? যা হয় হবে, যা কিছু করার দুজনে মিলেই করব। রাত নিশুত হলে বাড়ি নিস্তব্ধ হয়ে গেলে রাজু আর সায়ন পা টিপে টিপে ঘর থেকে বেরোলো। সিঁড়িতে টিম টিম করে জ্বলছে একটা মরা হলুদ রঙের বাল্ব। সেই আলোয় সিঁড়ি বেয়ে নিচে নেমে দালান পেরিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ওরা এসে দাঁড়ালো বাগান জমির বেড়ার ধারে। রাজু রেঞ্জ দিয়ে তার জালির বেশ খানিকটা কেটে একটা বড় ফাঁক তৈরি করে ফেলল। সন্তর্পণে পা রাখল বাগান জমিতে। ওর পেছনে পেছনে সায়ন। বাগানে ঢুকতেই একটা অদ্ভুত কটু গন্ধ নাকে এসে ধাক্কা দিল দুজনের। পোড়া মাংস আর চামড়ার গন্ধ। দূরে থেকে যে হালকা হাওয়ায় গাছের ডালের নাচন দেখেছিল সায়ন, সেই বাতাসই হঠাৎ করে খুব ভারী ঠেকতে লাগলো তার। রাজুর মুখেও একটা বিকৃতির ছাপ। এক হাতে রেঞ্জটা ধরে অন্য হাতে নাক চেপে রেখেছে সে। দূর থেকে কতগুলো শেয়াল ডেকে উঠল, আর তাদের সঙ্গে যেন পাল্লা দিয়ে বিকট সুরে কেঁদে উঠল কয়েকটা কুকুর। সায়নের বুকটা চলকে উঠল। তবু সাহসে ভর করে আরো কয়েক পা এগিয়ে গেল ও আর রাজু। উত্তেজনায় যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে দুজনের। হঠাৎ কাছেই একটা খচরমচর শব্দ পেল ওরা। আমলকি গাছটার পেছনে যেন। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে দেখল মাটির কাছে দুটো জল জলে চোখ একদৃষ্টে তাকিয়ে আছে ওদের দিকে। আতঙ্কে হাড় হিম হয়ে গেল ওদের। ঠিক তখনই একটা আওয়াজ পেল ওরা। রাজুদা, কিছু না, বিড়াল একটা। আয় আয় আয়, এগিয়ে এগিয়ে। ভয় বুকটা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। চলো তো দেখি কি করছে বেটা ওখানে। সেই দিকে আরো এগিয়ে ওরা দেখল একটা কালচে বিড়াল গাছের নিচে একটা জায়গায় মাটি আঁচড়াচ্ছে। এই জন্যই খচর মচর আওয়াজটা পাচ্ছিল ওরা। কি করছে বলো তো বিড়ালটা? বিড়াল অনেক সময় মাটি আঁচড়ায়, গাছের গুড়ি আঁচড়ায়। শরীর খারাপ হলে ওরা ঘাসও খায়। রাজুদা, ওইখানে ওইখানে কি? গাছের নিচে কয়েক হাত দূরে ওরা দেখলো এক ঝাঁক লালচে কালো বিন্দু ঘুরপাক খেতে খেতে একটা নিরাকার ছায়ার রূপ নিচ্ছে। সম্মোহিতের মতো অপলকে তাকিয়ে থাকলো তারা সেই দিকে। ছায়াটা ক্রমে ক্রমে একটা নারী মূর্তির আকার নিল। কুচকুচে কালো সেই অবয়ব ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট। শুধু সেই মূর্তির অন্ধকার মুখাবয়বে উল্টানো দুটো মৃত চোখের অস্তিত্বটুকু দৃশ্যমান। খুব ধীরে ধীরে হাত তুলল সেই নারী মূর্তি। পোড়া কাঠের মতো হাতটা নেড়ে নেড়ে হাতছানি দিয়ে ডাকতে লাগলো ওদের। ঠিক সেই সময়ে ওই বাগান জমির আকাশ বাতাস জুড়ে একটা ডানা ঝাপটানির আওয়াজে চমকে উঠল দুজনে। ওপরে তাকিয়ে দেখলো বাজের মতো একটা অচেনা পাখি তার বিরাট ডানা দুটো ঝাপটাতে ঝাপটাতে আর কর্কশ স্বরে ডাকতে ডাকতে বাগানের সুপারি গাছটার উপর দিয়ে উড়ে গেল। সারা আকাশ জুড়ে যেন একটা অট্টহাসির মতো ছড়িয়ে পড়লো সেই শব্দ। পুকুরের দিক থেকে ভেসে আসতে লাগলো জল তোলপাড় হওয়ার আওয়াজ। আর সাহসে কুলালো না সায়ন আর রাজুর। নিঃশ্বাস বন্ধ করে দৌড় লাগালো ওরা। কোনো মতে তার জালের কাটা ফাঁক গলে বেরিয়ে আবার সেটাকে আলগা করে জুড়ে আগের মতো অবস্থায় রেখে এক চুটে ঘরে এসে একেবারে দম ছাড়লো তারা। সায়ন জানলা দিয়ে আরেকবার তাকালো বাগান জমির দিকে। চাঁদের আলোয় দূর থেকে তা আগের মতোই মায়াময় সুন্দর লাগছে। সায়ন তমাশ করে বন্ধ করে দিল জানলাটা।
এইসব কি দেখলাম রে আমরা ভাইটু? যা দেখলাম তাকে সত্যি নাকি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? ও ও কি ভয়ঙ্কর! রাজুদা, বাগান জমির এই রহস্যের সন্ধান করতে গিয়ে মনে হয় প্রাণ গেছে ছত্রমামার। চলো কাল একবার আমরা বদরপুরের ওই ঠাকুর মশাইয়ের বাড়ি যাই একবার। দোষ, ওখানে গিয়ে কি লাভ? চলো না একবার, গ্রামের পুরোনো দিনের মানুষেরা অনেক কিছু জানে, হয়তো ওনার কাছে এমন কোনো তথ্য পাওয়া যেতে পারে যা আমাদের কাজে লাগবে। পরদিন একটু বেলা হতে রাজু আর সায়ন রওনা দিল বদরপুরের উদ্দেশ্যে। আগে ওরা এক দুবার বদরপুরে এসেছে বটে, তবে জায়গাটা আগের থেকে অনেক পাল্টে গেছে। বদরপুর হাটে এক সবজিওয়ালাকে গণক ঠাকুরের বাড়ি জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল পুরনো দিনের দোতলা মেটে কোঠা। তার একতলায় দাওয়ার সঙ্গে লাগোয়া একটা ঘরে পুরনো পুঁথিপত্র আর কাগজের স্তূপে ডুবে থাকা এক বৃদ্ধ দরজায় বেশ কয়েকবার টোকা দেওয়ার পর মুখ তুলে তাকালেন। সিংহ বাড়ি গ্রামে তো? ওরে বাবা, সে গ্রামের তো অনেক ইতিহাস। সে গ্রাম তো তেলে ভোলা মাঠের শেষে তে মাথার মোড়ে, তাই তো? আগে হ্যাঁ ঠাকুর মশাই। ওই তেলে ভোলার মাঠে বর্গিরা কত মেয়ে বউদের পালকি থেকে নামিয়ে তাদের গা থেকে শাড়ি গয়না কেড়ে নিয়ে কত অত্যাচার করে ওই মাঠে লাশ পুঁতে দিয়ে গেছে। জানো, ৭৩ মন্বন্তরের পর যখন সবে মুসলমানদের রাজ্য গেছে আর ইংরেজদের রাজ্য সবে শুরু, সে সময় এ অঞ্চলে যে কিভাবে ডাকাতের অত্যাচার বেড়েছিল এ কথা ইতিহাসে পাবে। তোমাদের ওই বাগান জমিও এক সময় ওই তেলে ভোলা মাঠেরই অংশ ছিল। ওই জমিতেও মেয়ে মানুষের পুরনো কঙ্কাল পাওয়া গিয়েছিল। তোমাদের বাড়িতে যখন ব্রাহ্মণ ডেকে পুজো পাঠ যাগযজ্ঞি করা হলো, তখন আমিও গিয়েছিলাম। তাই নাকি ঠাকুর মশাই? সে এক বিশাল যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল। ৭খানা গ্রাম থেকে ১৪-১৫ জন ব্রাহ্মণ পুরোহিত তাদের শিষ্য সমেত এসে উপস্থিত হয়। ৫ দিন ধরে থেকে সে যজ্ঞের আর পুজো পাঠের আয়োজন করেছিল। শুধুমাত্র ব্রাহ্মণদেরই নয়, ডাক পড়েছিল ভীমবান্ডিলেরও। ভীমবান্ডিল? সে আবার কে? ভীমবান্ডিল ছিল সাঁওতালদের এক মহা ক্ষমতা সম্পন্ন গুরু ঠাকুর। তন্ত্রে মন্ত্রে ঝাড় ফুঁকে ওস্তাদ। বিশাল কালো মুস্কো রাক্ষসের মতো চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পরনে লাল কাপড়, গলায়
হাড়ের মালা, সব সময় মদ খেয়ে চুর, রক্তবর্ণ চোখ দুটো দেখলে ভয় লাগে, ভয়ঙ্কর মেজাজি, কিন্তু মনটা ভীষণ ভালো। লোকে মানত খুব তাকে। তা সেই ভীম বান্ডিল এসে হাঁক দিল, বাড়ির মেয়ে বউরা কোথায় গেলে সব? দালানে এসে দাঁড়াও কেনে? হ্যাঁ, এই আসি। হ্যাঁ, বলুন ভীম ঠাকুর। শোনো, 5 দিন এখানে পূজা চলবে, তারপর আমি আমার কাজ শুরু করব। ততদিনে তোমরা মেয়ে বউরা 3টো পুষ্কার বড় কাঁচের বয়ামে তুলসী তলার মাটি, 3 কিলো কালা সর্ষে, গালা আর 3টো মোমবাতির জোগাড় রাখো। তাই হবে ভীম ঠাকুর। তারপর তো টানা 5 দিন ধরে চলল হোম, যজ্ঞ, পুজো আর মন্ত্রপাঠ। 5 দিনের দিন বিকালে ভীম বান্ডিল কাঁচের বয়াম, তুলসী তলার মাটি আর মোমবাতি সহ ডেকে পাঠালো বাড়ির বড় বউ, মানে খুব সম্ভবত তোমার ঠাকুমাকে। খুব সুলক্ষণা মনে হয়েছিল হয়তো তাকে ভীম বান্ডিলের। শোনো মা, একটা কঠিন কাজ তোমাকে করতে হইবে আজকে রাতেই, তোমার পরিবারের লইকে। এ কাজে সাহস লাগবে, ডর করলে হবে ক্লাই। এই বয়ামে আমি মন্ত্র পড়ে মাটি দিয়ে বাতি জ্বাইলে তৈয়ার করে রাখবো। সরষেতেও মন্ত্র পড়ে দিব। আর আজ রাত 12টার পর ওই মন্ত্র পড়া সরষে দানা নিয়ে সারা বাড়ি আর বাইরের জমিতে ছড়ায় দিতে হবে। সঙ্গে কিন্তু কেউ রইবে ক্লাই, একাই যেতে হবে। আমি কি এই কাজ করতে পারবো ঠাকুর? আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে। পারবা না কেনে? ঠিক পারবা। সেই রাতে অসম সাহসের পরিচয় দিয়েছিলেন তোমার ঠাকুমা। রাত 12টার পর স্নান করে, ধোয়া শাড়ি পরে, চুল খুলে তিনি ভীম বান্ডিলের সামনে বসলেন। ভীম বান্ডিল তার কপালে লেপে দিল পুজোর সিঁদুর। একটা ছোট ঘটি করে কিছু একটা কড়া পানীয় খেয়ে নিতে বলল তোমার ঠাকুমাকে, যেটা খেয়ে ওনার চোখে মুখে ভয়ের ভাবটা কেটে একটা লালচে ঘোর লাগা ভাব দেখা গেল। এরপর ভীম বান্ডিলের নির্দেশে হাতে সর্ষের থলিটা নিয়ে ছোট ছোট মুঠোয় সর্ষে ছড়াতে ছড়াতে সারা বাড়ি পরিক্রমায় বেরোলেন। ভীম বান্ডিল ওই পুজোস্থলেই 3টে মাটি ভরা বয়ামের ভিতর মোমবাতি জ্বালিয়ে নানা অঙ্গভঙ্গি সহকারে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। সেসব মন্ত্র আমাদের অজানা, দুর্বোধ্য। সে এক
অদ্ভুত পরিবেশ, সবাই ভয়ে উৎকণ্ঠায় চুপ করে বসে। চতুর্দিকে গাছে গাছে যেন কিসের হাওয়া উঠেছে। ফিস ফিস করে সে হাওয়ায় কাদের যেন কথাবার্তা শোনা যাচ্ছে। থেকে থেকে ঠুংঠাং শব্দে জিনিস পড়ে যাচ্ছে। বিরাট একটা আওয়াজ করে হঠাৎ একসাথে বেশ কয়েকটা কুকুর কেঁদে উঠল বাড়ির বাইরে কোথাও। এর মধ্যে ভীমবান্ডিল অনর্গল মন্ত্র পড়ছে আর তার ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। অবশেষে তোমার ঠাকুমা এসে উপস্থিত হলেন সারা বাড়ি আর বাড়ির চৌহদ্দি ঘুরে এসে। তার হাতের সর্ষের থলিটা এখন একেবারে খালি। সঙ্গে সঙ্গে ভীমবান্ডিল বয়ামগুলো ঢাকা এঁটে গালা দিয়ে একদম বন্ধ করে দিল। ভেতরে মোমবাতিগুলো নিভে গেল। একটা বড় ঝোলায় বয়ামগুলোকে ভরে ভীমবান্ডিল যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সবাইকে এক গ্লাস নুন জল খেয়ে ভালো করে স্নান করে নিতে বলল। আর যাওয়ার আগে ঘোষণা করে গেল, সমস্ত দুষ্ট আত্মাকে সে বন্দি করে নিয়ে যাচ্ছে। এ বাড়িতে আর কোনো দুর্ঘটনা ঘটবে না। তোমরা আজকালকার ছেলে, তোমরা এসব কথা হয়তো বিশ্বাস করবে না, তবে এই 5 দিনের ক্রিয়াকর্ম সম্পন্ন করার পর সত্যি বহুদিন আর কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। সেই ভীমবান্ডিল এখনো বেঁচে আছে? না না, মারা গেছে বছর 10 আগে। বলা যায় অকালেই পৃথিবী ছেড়ে চলে গেছে সে। তা একটা কথা বলুন তো, এখন তাহলে এতদিন পরে কেন আবার আমাদের বাড়িতে এসব দুর্ঘটনা ঘটছে? বেছে বেছে শক্ত সমর্থ জোয়ান ছেলেরা কেন মরছে? আমার মামাকে কি এই রহস্য ভেদ করতে গিয়ে মরতে হলো? আর আর কাল আমরা যা দেখলাম তারই বা অর্থ কি? দেখো বাপু, তোমরা ছেলে মানুষ, তবু বলি, অত্যাচারিতা নারীর ক্রুদ্ধ দিকভ্রষ্ট আত্মা অনেক সময় জোয়ান পুরুষদের উপর প্রতিশোধ নেয়। তবে তোমাদের বাড়িতে এ ঘটনা আর নতুন করে ঘটা উচিত ছিল না, কারণ ওই জমি থেকে কঙ্কাল হাড়গোড় সব গোপনে খুঁড়ে তুলে ফেলে দেওয়া হয়েছিল। পরে আবার শান্তি সস্তায়নও করা হয়েছে। তবে এরপর আর অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা তা তো নিশ্চিত করে বলতে পারবো না বাবা। তবে বিড়ালের মাটি আঁচড়ানোর ব্যাপারটাতেও বেশ
সন্দেহ লাগছে। শুনছিলাম ওই পৌষ কালী পুজোর যে নতুন পুরোহিত সে নাকি সে নাকি কোনো তান্ত্রিক বাড়ির ছেলে। এবার দুষ্ট তান্ত্রিক যদি বিশেষ কোনো দুরভিসন্ধি নিয়ে কালী পুজো করে, তবে দেবী শক্তির সঙ্গে কোনো অপশক্তির উদ্ভব হয়ে উঠতে পারে। এখন তাহলে আমাদের করণীয় কি? তোমরা সাহস করে একবার ওই জায়গাটা খুঁড়ে দেখো, তবে খুবই বিপদের কাজ। তোমার মামার মৃত্যুও এই কাজ করতে গিয়েই হয়েছিল মনে হয়। কুপিতা প্রেতিনীর অশুভ শক্তির চরম কোপ গিয়ে পড়তেও পারে তোমাদের ওপরেও। আশীর্বাদ করুন ঠাকুরমশাই, যেন আমরা কার্যসিদ্ধি করতে পারি, আমাদের বাড়ির আর অমঙ্গল যাতে না হয়। আশীর্বাদ করুন ঠাকুরমশাই। হ্যাঁ বাবা, অবশ্যই। আচ্ছা, একটা কাজ করো দেখিনি, সামনের টেবিল থেকে ওই উপরের মোটা খাতাটা একটু এনে দাও তো আমাকে। সায়ন উঠে গিয়ে টেবিলে রাখা একটা পুরনো খাতা এনে রাখলো বৃদ্ধের সামনে। উনি দুটো পাতায় দুর্গা নাম লিখে ওম, স্বস্তিক আর ত্রিশূল দিয়ে একটা মঙ্গল চিহ্ন এঁকে রাজু আর সায়নের হাতে দিয়ে সব সময় জামার বুক পকেটে রেখে দিতে বললেন। ওদের মাথায় হাত রেখে গায়ত্রী মন্ত্র জপ করে দিলেন। ওই গ্রাম্য বৃদ্ধের বলিরেখাঙ্কিত প্রসন্ন মুখে, শীর্ণ দুর্বল হাতের স্পর্শে মনের ভিতরে কথা থেকে এক রাশ বিশ্বাস ও ভরসা এসে জড়ো হলো সায়ন আর রাজুর মনে। দুজনে ভক্তি ভরে বৃদ্ধকে প্রণাম করে বেরিয়ে এলো। বাইরে এসেই দেখতে পেল সেই অটোওয়ালা তার অটো নিয়ে বাড়ি ফিরছে। ওদের দেখে অটো থামিয়ে এক গাল হাসল সে। কি কাকা, দাদুর কাছে এসেছিলে? হ্যাঁ, তোমার কথা বললাম তো, তোমার নামই তো কার্তিক, তাই না? তাহলে কার্তিক কাকু বলে ডাকবো তোমায়? আরে কার্তিক দা বললেও হবে, তোমরা আমার ভাইয়ের মতো। তার দাদুর কাছ থেকে কিছু জানা গেল? অনেক কিছুই, পরে বলবো। এখন তুমি আমাদের ওই শয়তান পুরোহিতের বাড়িতে একটু নিয়ে চলো তো। দেখা করবো না, বাড়ির ভেতরে একবার উকি দিয়ে দেখবো ব্যাপারটা কি। হ্যাঁ চলো চলো, ওটো ওটো। চলো চলো, ওঠো রাজুদা। হ্যাঁ চ। গ্রামের এক প্রান্তে সেই পুরোহিতের বাড়ি। সেই বাড়ি থেকে একটু দূরে অটোটা রেখে ওরা চুপিসারে পিছন দিক দিয়ে এগোতে থাকলো। টালি দিয়ে ছাওয়া সাধারণ গ্রাম্য কুঁড়ে ঘর, তবে বেশ বড়ই। সামনের দরজা বন্ধ, তার মানে ঘরে কেউ নেই। লোকটা কোথাও বেরিয়েছে। বন্ধ জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে দেখার চেষ্টা করলো ওরা। আবছা আলো ছায়ায় ওরা দেখতে পেল ঘরের ভিতরে কালী মূর্তি, মরার খুলি, হাড় ঘোর ইত্যাদি তন্ত্র সামগ্রী ও পুজোর জিনিসপত্র। আমার প্রথম থেকেই ওই পুরোহিত ব্যাটার ওপর সন্দেহ। কেন জানি না, একেবারে পছন্দ হয় না লোকটাকে। আমাদের তো তান্ত্রিক বংশ, কিন্তু দাদুকে কোনোদিন দেখিনি উল্টো পাল্টা কিছু করতে। কত ভক্তি করে পুজো পাঠ করে দাদু, লোকের কিসে মঙ্গল হয় সেটাই ভাবে। এখন অবশ্যই বয়স হয়ে গিয়েছে। কার্তিকদা, এই বাড়িতে কিন্তু আবার আমাদের হানা দিতে হবে। কাল আরেকবার আসবো, তুমি আমাদের সঙ্গে আছো তো? আছি ভাই আছি। এই ব্যাটার ওপর আমার বহুদিনের খাড়। কোনো ভিন গা থেকে উড়ে এসছে, কারোর সাথে মেশেও না, কথাও বলে না, মুখ খারাপ করে খালি। আবভাব দেখে মনে হয় যেন কোথাকারকে লাটবাট। তাহলে চলো এখন যাই, অনেকক্ষণ বেরিয়েছি, বাড়িতে আবার সবাই চিন্তা করছে। সেই ভালো, এখন ফেরা যাক। কার্তিক অটো করেই ওদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। এতক্ষণ উধাও ছিল বলে বাড়িতে বেশ এক প্রস্ত বকাবকি শুনতে হলো দুজনকে।
আসলে বাড়ির বড়দের মনের মধ্যে শোক ছাপিয়ে দেখা দিয়েছে আতঙ্ক। এর মধ্যে ঘটেছে আরেক ঘটনা। ছোট কাকি মানে রাজুর মা স্নান করে ঠাকুর ঘরে গিয়েছিলেন প্রণাম সারতে। শাঁখটা মেঝে থেকে ঠাকুর সিংহাসনের পাটায় তুলে রাখতে গিয়ে হঠাৎ করে হাত থেকে পড়ে সেটা খান খান হয়ে গেছে। বেশ পুরনো এই পারিবারিক পঞ্চমুখী মঙ্গল শঙ্খটি ভেঙে যাওয়ার ফলে অমঙ্গলের সম্ভাবনা আরও তীব্র হয়ে দেখা দিয়েছে। সবাই না জানি কি এক অনাগত বিপদের ভয়ে প্রহর গুনছে। চুপচাপ দুজনে মাথা নিচু করে বসে কোনো মতে খেয়ে নিল। খেয়ে ধেয়ে রাজু আবার কুয়োতলায় গিয়ে বালতি বালতি জল ঢেলে আরেক প্রস্ত স্নান করল। জিজ্ঞেস করতে বলল খুব নাকি গরম লাগছে ওর। স্নান টান করে গা মাথা মুছে ঘরে ঢুকেই পাখাটা ফুল স্পিডে চালিয়ে দিল রাজু। কি গো, আবার চান করলে? এত গরম লাগছে? আজ তো বেশ মেঘলা মেঘলা রয়েছে। কি জানি খুব গা জ্বালা করছে, আসলে ধকল গেছে, সকাল থেকে ঘুরছি। এ কি রাজুদা, তোমার গায়ে পিঠে পায়ে এইসব ফোসকাগুলো পড়লো কি করে? হ্যাঁ তাই তো, কি করে হলো বলতো? রাজুদা, আমার কিন্তু এবার প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে তোমায় নিয়ে। আরে দুশ্চিন্তা নিয়ে বসে থাকলে হবে? কাল সকালে আবার একবার হানা দিতে হবে ওই তান্ত্রিক পুরোহিতের আখড়ায়, বুঝলি? হ্যাঁ যাবো তো, কালকে রাতের মধ্যে একটা কিছু পদক্ষেপ নিতেই হবে। হ্যাঁ। পরদিন সকালে জলখাবার খেয়ে সায়ন ও রাজু রওনা দিল বদরপুর। হাজির হলো সেই পুরোহিতের বাড়ি। গায়ে লাল ফতুয়া আর খাটো ধুতি পরে দাওয়ায় বসে চা খাচ্ছিল লোকটা। সায়ন আর রাজু পায়ে পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। ওদের দেখে চায়ের কাপ মাটিতে নামিয়েই চকিতে ত্রস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। খেঁকিয়ে উঠে বলল, কে তোমরা? কি চাই তোমাদের? না মানে একটা সমস্যার উপায় খুঁজতে আপনার কাছে আসা আর কি। দেখো, যা বলবে চটপট বলো, বলো বলো। মানে গত 2 বছর ধরে রেজাল্ট একদম ভালো হচ্ছে না। যেরকম পড়াশুনো করছি নম্বর সেরকম উঠছেই না। যদি একটু মন্ত্র পড়ে মাদুলি টাদুলি কিছু দিতেন, মানে আপনার খুব নাম শুনেছি গ্রামে, এই জন্য যা খরচ খরচা লাগবে সব দিতে রাজি আছি। ওসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। দেখুন না একটু পুরোহিত মশাই। সায়ন আর রাজু স্পষ্ট দেখতে পেল লোভে চোখ দুটো চকচক করে উঠছে পুরোহিতের। এবার বেশ আগ্রহ দেখিয়ে সেই ব্যস্ত হয়ে বলে উঠল, আরে হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার, খরচ একটু পড়বে বটে, কিন্তু কাজ হবে। তা কোথায় থাকা হয় তোমাদের? আমি জৌগ্রামে থাকি, আর ও আমার ভাই কলকাতায় থাকে। এই কদিন হলো গ্রাম দেখতে এসেছে। ও তাই বুঝি, সেই জন্যই তোমাকে চেনা চেনা লাগছে। তা বেশ বেশ, একটা অষ্টধাতুর মাদুলি আমি তৈরি করে পুজো করে মায়ের পায়ে ছুঁয়ে কাল রেডি করে রাখবো, কেমন? তা কাল বিকেল নাগাদ এসে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, কাল বিকেলে আসছি তাহলে। এই কিছু অগ্রিম দিয়ে যাও, 1000-1200 টাকা খরচা পড়বে তো নাকি? রাজু তাড়াতাড়ি তার পার্স থেকে 500 টাকা বার করে বাড়িয়ে ধরল পুরোহিতের দিকে। এই নিন। প্রায় খপাত করে নোটটা ছিনিয়ে নিল সে। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে অস্পষ্ট একটা যেন চাপা গোঙানির মতো আওয়াজ উঠল। সায়ন ও রাজু কৌতূহলী চোখে ঘরের ভিতরে যাওয়ার দরজার দিকে তাকালো। সেটা পুরোহিতের দৃষ্টি এড়ালো না। ব্যস্ত হয়ে উঠে পড়ল সে আর বলল, ও কিছু না, ওই মানে আমার পোষা বিড়ালটা না কাল থেকে বমি করছে। আরে বাবা, এবার এসো তো বাপু তোমরা, কাল বাকি টাকাটা নিয়ে বিকেলের দিকে চলে এসো, কেমন? সায়নরা বেরিয়ে এলো। বেরিয়ে আস্তে আস্তে দেখলো পুরোহিত বেটা দরজায় দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে যাচ্ছে। সায়নের প্ল্যান ছিল আগের দিনের মতো বাড়ির পেছনের দিকে গিয়ে জানলা দিয়ে একবার ভিতরে উঁকি মারবে, গুঙানির আওয়াজটার কি ব্যাপার একবার দেখবে। কিন্তু এভাবে দরজায় দাঁড়িয়ে থাকলে তা কি করে সম্ভব? বোঝাই যাচ্ছে বেটা যেরকম লোভী তেমনি ধুরন্ধর। ভিতরে কিসের আওয়াজ এলো বলো তো রাজুদা? সেটাই তো, কি করা যায় বলতো? পুলিশের কাছে যাবে নাকি একবার? না, বাড়ির বড়দের কাউকে না বলে শুধুমাত্র সন্দেহের বসে থানা পুলিশ করাটা এখন উচিত হবে না। এখন বাড়ি ফিরে চল, না হলে কালকের মতো আবার বকুনি খেতে হবে। যা কিছু করার পরে ভেবেচিন্তে করতে হবে। হ্যাঁ
আজ রাতে কিন্তু আমি একা বাগান জমিতে যাব। ওই বিড়ালের আছড়ানোর জায়গাটা খুঁড়ে দেখব কিছু সূত্র পাওয়া যায় কিনা। তুমি যাবে না? পাগল নাকি রে তুই? একা একা তুই পারবি এসব? আর তোকে ওইখানে একা ছেড়ে দিয়ে আমি ঘরে বসে থাকবো? হ্যাঁ, আমার খুব ভয় করছে রাজুদা। আমার করছে না। ভয় পেতে পেতে ভয় একসময় শেষ হয়ে যায়, জানিস তো? এই রহস্যের কিনারা আমাদের করতেই হবে। চল চল বাড়ি, চল বাড়ি যাই আগে, চল। গভীর রাত, সকালের মেঘলা ভাব কেটে গিয়ে আকাশ এখন একদম পরিষ্কার। আজ অমাবস্যা, চাঁদের আলো না থাকলেও ঘন অন্ধকার নেই। অসংখ্য ঝিকমিকে তারা সমেত আকাশটা যেন একেবারে মাথার কাছে নেমে এসেছে। বাতাসে শীত শেষের মনোরম আমেজ। আজ সারা দুপুর রাজুর গা জ্বালা পোড়া করেছে। জল ঢেলে মেঝেতে শুয়ে সারা দুপুর ছটপট করেছে ও, কিন্তু সবাই ভয় পেয়ে যাবে বলে কাউকেই কিছু জানায়নি। সায়নকে কুড়ে কুড়ে খাচ্ছে চূড়ান্ত ভয় আর আতঙ্ক। রাজুদার থেকে সারাদিন একবারের জন্য চোখ সরায়নিও। এরই মধ্যে বিকেলে সবার অলক্ষ্যে রাজু একবার খেতে গিয়ে জোগাড় করে এনেছে একটা কোদাল আর একটা শাবল। আজ রাতের অভিযানের জন্য বুক মেধে বসে রয়েছে তারা। দুজনেই জামার পকেটে রেখেছে ঠাকুরমশাইয়ের দেওয়া মঙ্গল চিহ্নের পাতা দুটো। রাতের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে অনেকক্ষণ আগেই। জানলা দিয়ে একবার পুকুর আর বাগান জমির দিকে তাকালো সায়ন। জানে না সে কি বিপদ ওখানে আজ অপেক্ষা করে রয়েছে তাদের জন্য। তবু এক মরিয়া জেদ আর দুঃসাহস ভর করেছে তাকে আজ। একবার ঘড়িটা দেখল সে। 1:30 বাজে। রাজুদা বেরোবে নাকি? হ্যাঁ চল, বেরোনো যাক। ঠিক আগের দিনের মতো চুপি সারে বাড়ির পেছনের দরজা দিয়ে কাটা তারজালির ফাঁক গলে বাগান জমিতে ঢুকলো রাজু আর সায়ন। ঢুকতেই ঠিক আগের দিনের মতো নাকে এসে লাগলো মাংস পোড়ার গন্ধ। নাক চাপা দিয়ে ওরা এলো আমলকি গাছের নিচে, যেখানে আগের দিন বেড়ালটা মাটি আঁচড়াচ্ছিল। ঠাকুরের নাম স্মরণ করে প্রথম কোদালের কোপটা মারল রাজু। সঙ্গে সঙ্গে সায়নও চালাতে লাগলো শাবল। আচমকা গাছে গাছে ঝোপে ঝোপে শুরু হলো তুমুল ঝোড়ো হাওয়ার দাপাদাপি। অথচ জমির বাইরে যেসব গাছগাছালি দেখা যাচ্ছে তাদের পাতাটিও নড়ছে না। হাওয়ার বেগে গাছের ডালগুলো সপাং সপাং করে চাবুকের মতো গায়ে এসে পড়ছে। দাঁতে দাঁত চেপে কোদাল আর শাবল চালাতে লাগলো দুজনেই। হঠাৎ মাটি ভেদ করে দেখা দিল একটা মেষ কালো হাত। রাজুর হাত থেকে কোদাল খসে পড়ল। সায়নের হাত পা যেন সব অবশ হয়ে পড়েছে। শির দ্বারা দিয়ে ওঠা নামা করছে একটা ঠান্ডা সাপ। বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে ওরা আবার হাত চালাতে লাগলো, তবে এবার সাবধানে। ধীরে ধীরে মাটি সরিয়ে ওরা যা দেখতে পেল তাতে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল দুজনের। ওদের চোখের সামনে শোয়ানো রয়েছে একটা পোড়া নারী দেহের লাশ। লাশ বললে ভুল হবে, কারণ প্রায় সম্পূর্ণ দেহটাতেই হাড় বেরিয়ে এসেছে, আর বাকি অংশটায় জায়গায় জায়গায় আলগা হয়ে লেগে রয়েছে পচা গলা কালো পোড়া মাংস। মুখের কিছু অবশিষ্ট নেই বললেই চলে। মাথার খুলিতে এখনো লেগে রয়েছে খাবলা খাবলা কাদা মাটি লেপা লম্বা চুল। রাজুর হাঁটু থরথর করে কাঁপতে লাগলো। তার ফোসকাগুলো ফেটে গিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তে ভিজে উঠেছে তার শার্ট পাজামা, সেই সঙ্গে অসহ্য জ্বলুনি তার শরীরে। একসময় হাঁটু দুমড়ে সে বসে পড়লো মাটিতে, আর এক ঝটকায় শোয়া অবস্থা থেকে উঠে বসলো সেই নারী কঙ্কাল। আর খল খল করে এক নারকীয় হাসি হাসতে হাসতে চাপড়া চাপড়া মাটি ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো ওদের দিকে। রাজু ছটফট করে উঠলো যন্ত্রণায়। সায়ন তার নিজের দেহ দিয়ে আগলে জড়িয়ে ধরলো রাজুকে। তীব্র আতঙ্কে কণ্ঠরোধ হয়ে গেল তার, তবু শরীরের সব শক্তি গলায় এনে সে চিৎকার করে উঠলো, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদেরকে মেরে ফেলে কি লাভ তোমার? মুহূর্তে অন্ধকার চোখের কোটরে আগুন জ্বলে উঠল সেই প্রেতিনীর। তীক্ষ্ণ ফ্যাস ফ্যাসা কণ্ঠে সে গর্জে উঠল, যেমনি করে আমি দগ্ধে দগ্ধে মরেছি, তেমনি করে তোদের মারবো আমি আজ, তোদের মারবো।
অমনি নির্ভেগ আকাশ থেকে প্রবল করকরে আওয়াজে ফেটে পড়ল বাজ, আর বিদ্যুতের একটা ফলা আকাশ থেকে নেমে এসে সোজা গেঁথে গেল মাটিতে। একই সঙ্গে গাছে গাছে আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে, চরচর শব্দে পুড়তে লাগলো গাছের ডালপালা। আচমকা অত জোরে বাজ পড়ার আওয়াজে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। কাকা, জেঠিমা, কাকিমা আর যত লোকজন ছিল সবাই বাগান জমির বেড়ার ধারে এসে আগুনের বেড়াজালের মধ্যে অসহায়ভাবে জড়াজড়ি করে বসে থাকা রাজু ও সায়নকে দেখতে পেল। রাজু তখন প্রায় সংজ্ঞাহীন। জ্যাঠাই, কাকামণি, বেড়ার তারজালিটা কাটা আছে, তোমরা ভেতরে ঢুকে পুকুর থেকে বালতি করে জল এনে ঢালো। বেড়ার ওপারে সমবেত কণ্ঠের ভয়ার্ত আর্তনাদ, আর এপারে জ্বলন্ত আগুন আর ওই অলৌকিক অট্টহাসি মিলে সে এক অবর্ণনীয় ভয়াবহ পরিস্থিতি। সায়ন নেতিয়ে পড়া রাজুর কানে ফিস ফিস করে বলল, রাজুদা, আমাদের পকেটে ঠাকুর মশাইয়ের মন্ত্রপুত কাগজ রয়েছে, প্লিজ ঠিক থাকো, প্লিজ, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আছি তো। ততক্ষণে হই হই করতে করতে সকলে মিলে ভেতরে এসে পড়েছে। কেউ কেউ বালতি ভরে এনে জলও ছুঁড়তে শুরু করেছে। সায়নের শরীরে কোথা থেকে যেন ভর করল এক অপার্থিব শক্তি। সে উঠে দাঁড়িয়ে কাছের গাছগুলো থেকে ভেঙে নিল কয়েকটা জ্বলন্ত ডাল, আর একের পর এক ছুঁড়তে লাগলো ওই পিশাচির কঙ্কালের উপর, যতক্ষণ না পর্যন্ত ওই অগভীর গর্তটা ভরে যায় জ্বলন্ত কাঠে। বিস্ফারিত চোখে সকলে চেয়ে দেখলো আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আর ছটপট করছে একটি দেহ, আর তার অমানসিক আর্তরবে সকলের কান ফেটে যাওয়ার উপক্রম। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আকাশের দিকে উঠতে থাকা কটু গন্ধ, ধোঁয়া আর শয়ে শয়ে আগুনের লেলিহান জীবের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না সায়ন। জ্ঞান হারিয়ে এসে লুটিয়ে পড়লো অচৈতন্য রাজুর দেহের ওপর। পরদিন রাজু ও সায়নের কথা মতো কার্তিকের সাহায্য নিয়ে জনাভিষেক গ্রামবাসী ও গোঘাট থানার পুলিশ সহ জ্যাঠামণি ও কাকারা বদরপুর গ্রামের সেই শয়তান পুরোহিতের বাড়ি চড়াও হয়ে উদ্ধার করে আফিম খাইয়ে ঘুম পাড়ানো ৮-৯ বছরের এক ভিন্ন গ্রামের ছেলেকে। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জেরার মুখে সে স্বীকার করে ৩ বছর আগে গোপালগঞ্জের এক অনাথ সহায় সম্বলহীন তরুণীকে ভুলিয়ে তার সর্বনাশ করে তাকে মেরে ফেলে, এবং কালীপুজোর আগের রাতে বিশেষ শক্তি লাভের আশায় তার মৃতদেহ সব সাধনায় ব্যবহার করে সে। ভোরের আলো ফুটে ওঠার আগে লোক জানাজানির ভয়ে তার দেহ পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করে সে, কিন্তু ভোর হয়ে যাওয়ার জন্য উপায়ান্তর না দেখে চণ্ডী মণ্ডপের পিছনে রাজুদের বাগান জমির মাটিতেই সে পুঁতে দেয় ওই অভাগিনীর আধ পোড়া দেহ। আপাতত তার ঠাঁই হয়েছে শ্রীঘরে। রাজু ও সায়ন সুস্থ হওয়ার পর জৌগ্রামের সবার কাছ থেকে তারা তাদের এই দুঃসাহসিক কীর্তির জন্য প্রভূত ভালোবাসা ও প্রশংসা পায়। সায়নের মা ওর বাবাকে খবর পাঠিয়ে পরদিনই জৌগ্রামে ওকে নিতে আসেন, কিন্তু সব কথা শুনে ছেলেকে আর বকাবকি করতে পারেননি, বরং ছেলের সাহস আর পরিবারের প্রতি ভালোবাসার পরিচয় পেয়ে মনে মনে ছেলের জন্য গর্বিতই বোধ করেছেন। সায়নের শুধু একটাই আফসোস, তার অত স্বাদের আতা গাছ আর পেয়ারা গাছগুলো সব নষ্ট হয়ে গেল। এ কথা শুনে কাকা জ্যাঠামুনিরা আশ্বাস দিয়েছেন পরের বছরের মধ্যে সায়নের স্বাদের বাগান তাঁরা আবার নতুন করে সাজিয়ে দেবেন। এতক্ষণ শুনছিলেন অন্তরা চট্টোপাধ্যায়ের গল্প মৃত্যুদূতী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চান্দ্রেয়ী যোগী, শুভ বিশ্বাস, কল্লোল দে, অভিযান বসু, জয়ন্ত দাস, দীপ্তজিৎ রায়চৌধুরী। ছত্রমামার চরিত্রে এবং গল্পের সূত্রধর আমি সৌনক সান্যাল। ঠাম্মা এবং পেতনির চরিত্রে মিঠু চক্রবর্তী। সায়নের চরিত্রে অভিনয় করেছেন পুষণ দাশগুপ্ত। গল্প পাঠে অভিজিৎ ঘোষ। সাউন্ড ডিজাইন সায়র দে। শব্দগ্রহণ স্টুডিও কম্প্যাক্ট অডিও ল্যাবের শুভদীপ সরকার। পোস্টার ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স রাজ দাশগুপ্ত। পরিচালনা দীপ্তজিৎ রায়চৌধুরী। সৃজনশীল প্রযোজনা জয় সাহা। পুজোবার্ষিকীর আরও আকর্ষণীয় গল্প শোনার জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র দ্য স্ক্রিপ্ট কোম্পানিতে।
গল্প ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।